আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সারোয়ার। আজকের আলোচনায় দর্শক, আজকের অনুষ্ঠানটি একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। আমি বলবো বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপটে আপনার নারী নির্যাতনের যে হার যেভাবে বাড়ছে, যেভাবে ধর্ষণ বাড়ছে, যেভাবে নিপীড়কের সংখ্যা বাড়ছে, সে প্রেক্ষিতে আজকের এই অনুষ্ঠান। এবং আপনারা ইতিমধ্যে শিরোনাম দেখে বুঝতে পারছেন যে আমাদের বাংলাদেশ সচিবালয়ের ভেতরেই শক্তিশালী অবস্থানে আছে যৌন নিপীড়ক চক্র। এবং তারা অনেক ভালো ভালো কথা বলে, অনেক জ্ঞানগর্ভ কথা বলে, নারীদের প্রতি অনেক ধরনের কি বলবো উম কড়া ভাষায় তাদের রক্ষা করার আহ্বান জানায়, নানা রকম বুলি আওড়ায়, কিন্তু তারা নিজেরাই, তাদের মধ্যে অনেকেই এই নিপীড়ক চক্রের সদস্য। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। বাংলাদেশের নাগরিক হয়ে থাকলে ভিডিওটা অবশ্যই আপনার জন্য গুরুত্বপূর্ণ। দেশ কিংবা দেশের বাইরে দূর দূরান্ত থেকে যে বা যারা আজকে ঠিক এই মুহূর্তে ভিডিওটা দেখছেন, তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে ভিডিওটা শুরু করছি। প্রিয় দর্শক, আপনারা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যান, আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে গিয়ে ভিডিওটা দেখে আসি। আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সারোয়ার। আজকের আলোচনায় দর্শক, আজকের অনুষ্ঠানটি একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। আমি বলবো বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপটে আপনার নারী নির্যাতনের যে হার যেভাবে বাড়ছে, যেভাবে ধর্ষণ বাড়ছে, যেভাবে নিপীড়কের সংখ্যা বাড়ছে, সে প্রেক্ষিতে আজকের এই অনুষ্ঠান। এবং আপনারা ইতিমধ্যে শিরোনাম দেখে বুঝতে পারছেন যে আমাদের বাংলাদেশ সচিবালয়ের ভেতরেই শক্তিশালী অবস্থানে আছে যৌন নিপীড়ক চক্র। এবং তারা অনেক ভালো ভালো কথা বলে, অনেক জ্ঞানগর্ভ কথা বলে, নারীদের প্রতি অনেক ধরনের কি বলবো কড়া ভাষায় তাদের রক্ষা করার আহ্বান জানায়, নানা রকম বুলি আওড়ায়, কিন্তু তারা নিজেরাই, তাদের মধ্যে অনেকেই এই নিপীড়ক চক্রের সদস্য। তো আজকে দর্শক, এই বিষয়টি নিয়ে কথা বলতে আমার সঙ্গে যোগ দিচ্ছেন কামরুন নাহার বেগম। কামরুন নাহার বেগম 1985 ব্যাচের প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। তিনি সাবেক সিনিয়র সহকারী সচিব হিসেবে কর্মরত ছিলেন মন্ত্রী পরিষদ বিভাগে। কামরুন আপা, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম আপনাকে সবাইকে। এবং 24শে জুলাই অগস্টের যা শহীদ হয়েছেন তাদের সবার আত্মার প্রতি মাগফিরাত। যারা আহত হয়েছেন এখনো পর্যন্ত, যারা আছেন আহত অবস্থায়, সবার প্রতি আমার সশ্রদ্ধ সালাম, শ্রদ্ধা। আমি দর্শকদের বলতে চাই, দর্শক, কামরুন নাহার বেগম ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী। 1983 সালের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগ প্রথম চালু হয়, তিনি তার প্রথম ব্যাচের শিক্ষার্থী। এবং অনেক স্বপ্ন নিয়ে তিনি 1985 সালে বিসিএস দিয়ে প্রশাসন ক্যাডারে যোগ দিয়েছিলেন। যে বিষয়টি নিয়ে আমরা আজকে কথা বলতে চাচ্ছি, সেই আমি যদি একটু আপনাদেরকে দেখাই যে 3রা অক্টোবর 2011 সালে কামরুন নাহার বেগম ঢাকার রমনা থানায় একটি এফআইআর দেন। সেই এফআইআরে তিনি লিখেন যে বিষয় এজাহার জনাব, নিবেদন এই যে আমি নিম্ন স্বাক্ষরকারী কামরুন নাহার বেগম, সাবেক সিনিয়র সহকারী সচিব, 1985 ব্যাচের প্রশাসন ক্যাডারের সদস্য। আমার পরিচিতি নম্বর 4611। আমার ঠিকানা এই মর্মে জানাচ্ছি যে গত 10ই ফেব্রুয়ারি 2008 সালে বেলা আনুমানিক 11টা 45 মিনিটে 1982 ব্যাচের জনাব AKM জাহাঙ্গীর, পরিচিতি নম্বর 1189, যুগ্ম সচিব, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা, জনপ্রশাসন মন্ত্রণালয়, আমার অফিস কক্ষে মন্ত্রী পরিষদ বিভাগ বাংলাদেশ সচিবালয়ে আসে। একজন সিনিয়র সহকর্মী হিসেবে আমি তাকে যথারীতি সৌজন্যমূলক আপ্যায়ন করি। জনাব AKM জাহাঙ্গীর আমার সাথে অফিস সংক্রান্ত ও যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত আমার কন্যার সড়ক দুর্ঘটনার বিষয় নিয়ে আলাপ হয়। আলাপ শেষে কক্ষ ত্যাগের সময় AKM জাহাঙ্গীর বেলা আনুমানিক 12টা 15 মিনিটের সময় হঠাৎ করে অবৈধভাবে যৌন কামনা চরিতার্থের উদ্দেশ্যে আমার শরীরের স্পর্শকাতর জায়গায় স্পর্শ করে এবং এর ফলে আমার শ্লীলতাহানি হয়। অর্থাৎ এরপরে আপনি বিস্তারিতভাবে লিখেছেন, আমরা আপনার কাছ থেকে শুনবো। তো আপনার 2008 সালের যেই এফআইআর,
2008 সালে যে এফআইআর করার কথা ছিল আপনার, সেটি আপনি করেছেন 2011 সালে। এবং সে সময়ই অবশ্য আপনার এই এফআইআরেই আপনি উল্লেখ করেছেন যে তিনি যখন আপনাকে স্পর্শ করে, আপনি লিখেছেন এখানে যে আমি এক পর্যায়ে আমি প্রতিবাদ করে তাকে ঘর থেকে বের করে আমার মন্ত্রিপরিষদ অফিস কক্ষের সামনে অবস্থানরত পুলিশের কাছে হস্তান্তর করি। আমি তাৎক্ষণিকভাবে বিষয়টি আমার দপ্তরের তৎকালীন যুগ্ম সচিব প্রশাসন জনাব তারিকুল ইসলামকে জানাই এবং 11/2/2008 তারিখে আমি বিষয়টি আমার তৎকালীন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব আলী ইমাম মজুমদারকে সাক্ষাৎ করে সবিস্তারে বিষয়টি জানাই এবং একই দিন আমার দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে অভিযোগ দাখিল করি। অর্থাৎ আপনি অফিসিয়ালি যা যা জানানোর সেটি আপনি ঘটনার দিনই জানিয়েছেন, তার পরের দিনও জানিয়েছেন এবং থানায় আপনি এফআইআর করেছেন আসলে বেশ 8-এর ঘটনা 9, 10, 11-তে যে আপনি থানায়ও এফআইআর করেছেন। তো আমরা আরো বিস্তারিত জানতে চাই, একটু সংক্ষেপে আপনার কাছ থেকে জানতে চাই সেদিন আসলে কি হয়েছিল এবং পরবর্তীতে এই যে আপনি অভিযোগগুলো করলেন তার ফলাফল কি হয়েছিল, একটু আপনার কাছ থেকে শুনি আপা। ধন্যবাদ কনক। আমি ডক্টর কামরুন নাহার বেগম। আমি একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং অধ্যাপক। বর্তমানে আমেরিকাতে আছি। আমি পিএইচডি সম্পন্ন করেছি জনস্বাস্থ্যে এবং কয়েক বছর ধরে আমি জনস্বাস্থ্য, স্বাস্থ্য বৈষম্য, স্বাস্থ্যসেবা প্রবেশাধিকার, অবহেলিত জনগোষ্ঠীর জন্য কাজ করে আসছি। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ঢাকাতে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমি অধ্যাপনা করেছি, গবেষণা এবং কমিউনিটি ডেভেলপমেন্টে কাজ করেছি এবং আমি বাংলাদেশের একমাত্র মহিলা যে আমেরিকান সার্টিফাইড এবং রেজিস্টার্ড ড্রাগ এবং মেন্টাল হেলথ কাউন্সেলিং স্পেশালিস্ট। তো আমি আজকে যে কথাটা আপনাদেরকে বলবো সেটা সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমার জীবনে এটা একটা চূড়ান্ত রকম একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা, যদিও আমি নিজেও কাউন্সেলর, কিন্তু তারপরেও আমি আপনাদের সবাইকে ব্যাপারটা জানাতে চাই, কারণ আমার দেশে যা ঘটছে এবং প্রত্যেকটা রাজনীতিবিদের যারা আছে, রাজনীতি দলের যারা আইন প্রণেতা, তাদের জন্য আমি তাদেরকে জানাতে চাই যে কি হয়েছে আমার সাথে এবং কি হতে পারে। তো আমি যেটাতে বলছি, কনক অলরেডি বলে ফেলেছে যে আমি 85-এর ব্যাচের বিসিএস অফিসার। তো আমি ঢাকাতে যখন 2007 সালের দিকে আমি আমার পিএইচডি কমপ্লিট করে ফেলি। কমপ্লিট করার পরে আমার থিসিসটা আমাকে এডিট করার সময় হলে পরে আমি আমার লিয়েনে থাকাকালীন আমি কি যেন বলে লিয়েন শেষ হওয়ার আগে আমি মন্ত্রিপরিষদে যোগ দেই। মন্ত্রিপরিষদে যোগ দেওয়ার সময় তৎকালীন অতিরিক্ত সচিব জাহিদ হোসেন, উনি আমার পূর্ব পরিচিত, আমার ডিপার্টমেন্টের উনি সিনিয়র ভাই। তো উনি আমাকে বললেন যে তুমি আমার এখানে কাজ করো, তাহলে তোমার কাজ তোমার নিজের অফিসের কাজ করা এবং তোমার নিজের কাজ করার সুবিধা হবে। ওখানে থাকার সময় আমি জনাব জাহাঙ্গীর হোসেনকে দেখতে পাই। মন্ত্রী পরিষদে আমি 11 নম্বর রুমে বসতাম। আমার রুমের সামনে 6 জন পুলিশ থাকতো। বলতো যে সেকশনটা নাকি খুব সেন্সিটিভ এবং মন্ত্রী পরিষদে যাতে কেউ কি বলে এটাকে কোনো অপরিচিত লোক না ঢুকে। এবং আমার রুমের পাশেই ছিল কি যেন বলে এলিভেটরটা। সেই এলিভেটরের সামনে আমি 2 দিন জাহাঙ্গীর সাহেবকে দেখতে পাই এবং উনি তখন কি যেন বলে এপিডি হিসাবে উনাকে ওএসডি করে রাখা হয়েছিল। আমি আমাদের সামাজিক যে সংস্কৃতি, সেই সংস্কৃতি অনুযায়ী সিনিয়র আমার কলিগ হিসাবে আমি উনাকে আমার রুমে আসতে বলি, কিন্তু উনি 2 দিনই না করে বলে যে আমার কাজ আছে, আমি কাজগুলো করব। তারপর হঠাৎ একদিন আসে, তখন আমি পড়ছিলাম। তখন কি যেন বলে উনি এসে আমাকে বললো যে মঞ্জু, আমাকে ডাকনামেই ডাকতো, কারণ আমি ঢাকা কালেক্টরেটে যখন জয়েন করি 1925 সালে, উনি তখন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আর আমরা এটা ঢাকা কালেক্টরেট, এটা একটা ফ্যামিলির মতন ছিল। আমরা সবাই একসাথে মানে
আবার তারিখটা 1900 কত 1985 সালে। জি, ওই সময় থেকে আমি ওনাকে চিনি। আমি অন্য জনাব ইসমাইল হোসেনের আন্ডারে ছিলাম। আমি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, আমাদের ইয়ের জন্য ইন্টার্নশিপ করার জন্য এক একজন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আন্ডার রাখা হতো। তো আমি ইসমাইল হোসেন সাহেবের সাথে ছিলাম, কিন্তু আমি জাহাঙ্গীর সাহেবকে চিনতাম, ওনাকে দেখেছি। তারপর যখন থার্ড ডেতে যখন উনি আসলো, তো আসার পরে আমি একটু অসুস্থ ছিলাম এবং শীতকাল তখন। তো আমি উনাকে বললাম যে ভাই আসছেন, তো উনাকে আমি যথারকম আমাদের সিনিয়রকে বা আমরা একজন আরেকজনকে যেভাবে আমাদের বাঙালি নিয়ম অনুযায়ী আপ্যায়ন করা হয়, আমি সেভাবেই তাকে আপ্যায়ন করলাম। কথা হলো, উনি উনার কথা জানালেন ওএসডি হওয়ার। আমার কথা বললো যে তুমি আমাকে কেন বলো না যে তোমার প্রমোশন হয় না। আমি বলছি ভাই আমার কোনো অসুবিধা হবে না, আমি তো মাত্র ফিরে আসছি, আমার সবকিছু নিয়ে আমি যাবো পিডি সাহেবের কাছে, আমার ইনশাল্লাহ হবে। কারণ আমি তো বাইরে ছিলাম এবং আমার ইয়েতে চাকরির ক্ষেত্রে আমার কোনো পিন ড্রপ, আমার কোনো ডট নাই। আমি আমার চাকরিটা খুব সুন্দরভাবে রেখেছি। তো এই কথা বলার পরে কথা বলতে বলতে খাওয়া দাওয়া হয়ে গেল। তো উনি বলছে ঠিক আছে, তুমি মনে হয় ব্যস্ত। দুইজনেরই কথাবার্তা হয়ে গেল। আমি আমার রুমটা কি জানি, রুমের মধ্যে আমার টেবিলটা বেশ বড়। তো আসার পর তখন উনি চলে যাচ্ছে, সালাম দিলাম। আমি সালাম দেওয়ার এক পর্যায়ে উনি আমার কাছে চলে আসছে। তখন ওই কাছে ওইখানে আমার দরজাটা কিন্তু খোলা, আমার দরজাটা খোলা এবং দরজার মধ্যে পর্দা দেওয়া আছে। তো আমি একটা মানে আমার রুমের যে একটা ছোট্ট একটা ব্যারিকেড আছে, ওইটা থেকে বাইরে থেকে আমার মুখটা দেখা যায় না। হঠাৎ করে উনি আমার কাছে এসে আমাকে অনভিপ্রেত ভাবে, আমাকে আকস্মিক ভাবে, এমন ভাবে আমাকে মানে আমার টাচ করে, যেটা আমি মানে স্টান্ট, আমার মনে হয় আমি জ্ঞান হারিয়ে ফেলছিলাম শেষ সময়। হোয়াট ইজ গোয়িং অন? তারপরে আমি আত্মরক্ষার্থে আমি এমন ভাবে আমি প্রোটেস্ট করি যে আমি প্রচন্ড বেগে আমি রুখে দাঁড়াইছি এবং তাকে আমি কি করেছি আমি জানি না, হয়তো পর্যদস্ত করার চেষ্টা করছি। আমার যখন জ্ঞান আসে তখন দেখি সে মাটিতে পড়ে আছে। হি ইজ এ বিগ ম্যান অ্যান্ড ভেরি স্ট্রং, কিন্তু আমি জানি না এটা কিভাবে হয়েছে। তারপরে যখন বললাম আমি জানি না, তখন মনে আমার পাটা তার গলার উপরে, আমি ঠিক বলতে পারবো না, আমার মনে নাই এখন। তো উনি সাথে সাথে আমি দেখে আমি আমার পাটা সরাই ফেললাম। উনি আমার পা জড়ায় ধরলো, জড়ায় ধরে বলে যে মঞ্জু তুমি কাউকে প্লিজ বলো না, আমার জীবনে যা কিছু সহায় সম্পত্তি টাকা পয়সা যা আছে আমি তোমাকে সবকিছু লিখে দিব, আমাকে তুমি কাউকে কিছু বলো না, আমি তোমাকে অনুরোধ করছি। তারপরে আমার এমন মানে আমার চূড়ান্ত রাগে, অসম্মানে, লজ্জায় আমি উনার ঘাড় ধরে মারতে মারতে আমি উনাকে, আমার বাইরে যে 6 জন পুলিশ অফিসার ছিল তাকে আমি তাদের কাছে আমি বললাম যে আই এম এ ফার্স্ট ক্লাস অফ ম্যাজিস্ট্রেট, উনি কি জানি বলে একজন ক্রিমিনাল, উনাকে অ্যারেস্ট করেন। আমি এই কথা উনাদেরকে বলে আমি চলে গেলাম জয়েন্ট সেক্রেটারি অ্যাডমিনের কাছে, এবং জয়েন্ট সেক্রেটারি অ্যাডমিনকে যে আমি তখন আর মানে তখন আমার সমস্ত শরীর কাঁপছিল, ভীষণ কাঁপছিল, অ্যান্ড বার্স্ট ইনটু টিয়ার্স। ওনাকে যে বললাম যে হি জাস্ট ক্রসড দ্য লিমিট অ্যান্ড হি টাচড মি, এই শুধু। আর আমি কি বলেছি আমি আর বলতে পারবো না। এ কথা বলে আমাকে বললো কামনা শান্ত হন, ওনার নাম হচ্ছে তরিকুল ইসলাম স্যার। তারপরে আমাকে আমি এই কথা বলার পরে বাইরে আমাদের 2 জন সহকর্মী ছিল, আমি ওনাদেরকে ঘর থেকে মানে স্যারই ওনাদের ঘর থেকে বার হয়ে যেতে বলছে যে আমি কামনার সাথে কথা বলি। তারপরে ওনারা 2 জন ওনাদেরকে বললো যে কামনাকে ঘরে পৌঁছে দেন। আমার ঘরে আসলো পরে আমি চুপচাপ রইলাম। আমি যে তখন এডিশনাল সেক্রেটারি আসলো, আর সাথে সাথে 82 ব্যাচের আমাদের মন্ত্রী পরিষদের যত অফিসার ছিল সবাই চলে আসলো পরে আমার মুখটা আমি ঢেকে শুধু কাঁদছি, আমি আর কোনো কথা বলতে পারছি না। আমাকে আমার যে জয়েন্ট সেক্রেটারি উনি আমাকে উনার নামটা মনে হয় শফিকুল ইসলাম মশিউর রহমান, ওনার নাম মশিউর রহমান। তো উনি কি যেন বলে, উনি আমাকে বললো যে কেমন কি হয়েছে। আমি স্যার আমি বলতে পারবো না। তা আমি কি যেন বলে কি যেন ইন্টারিম গভর্নমেন্টের চিফ অ্যাডভাইজারের কাছে যেতে চাই এই মুহূর্তে, আই নিড এ কার, আই উড লাইক টু গো টু হিম, আই ওয়ান্ট টু মিট হিম। তো বলি না তুমি তো এটা করতে পারো না। এরপর দেখি যে 82 ব্যাচের লোকজন ঘরে এসে ভরে গেল সবাই, কিন্তু সবাইকে আমি চিনি না। সবাই বলছে দোস্ত কি হয়েছে বা কিছু, তার কথা বলতেছে। আমি আমার মন্ত্রী পরিষদের সব 82 ব্যাচের যে চিনি তা কিন্তু না, এন্ড দে আর হাইলি ইনফ্লুয়েন্সিয়াল।
তারপরে আমাকে বলে, আমি বলছি যে আমি যাব। তারপর বলে যে বসো, তুমি ঠান্ডা হও, তুমি এখন খুব এক্সাইটেড আছো। আমি বলছি এক্সাইটেড। তখন সচিবালয়ের যে ওসিও চলে আসছে। ওসি চলে আসছে পরে আমি ওসিকে বললাম যে ওসি সাহেব আপনি যাবেন না, আমি এফআইআর করব। তখন আমাকে আমার নাম টাম তখন কিছু মনে, বাট আই ওয়াজ সো অ্যাডামেন্ট, আমি বলছি যে আমি এফআইআর করবো। তো বলে না না কারণ তুমি এটা করতে পারো না, এটা আমাদের সম্মানের বিষয়। আমার মনে হয় এটা বলছিল আমাকে মতিয়ার রহমান স্যার বা কে যেন বলে, মুশিউর রহমান স্যার, আমি ঠিক এখন মনে করতে পারছি না, যে এটা আমাদের সম্মানের বিষয়, তুমি এটা করতে পারো না। আর কি যেন বলে, সেটা আমরা দেখবো। তখন উনি বললো যে ওসি সাহেব আপনি চলে যান, এটা আমরা ঠিক করছি। আমি বলছি না আপনি যাবেন না। কিন্তু আমাকে এমন ভাবে ঘিরে রাখলো ওরা, আমি কোনো কিছুই করতে পারছিলাম না। তখন বাইরে থেকে পুলিশ এসে বললো যে স্যার, উনাকে অ্যারেস্ট করার সময় উনি ধরে পালাতে লাগছিল, উনার ঘাট চেপে ধরে স্যার, যখন আমরা বলছি যে আপনি যে বলে যে আমি জয়েন্ট সেক্রেটারি, আমরা উনার আইডি দেখতে চাইছি, উনি কিন্তু আইডি দেখাতে পারেন নাই। তখন আমাদের দুজন অফিসার, একজন আমার ব্যাচমেট, একজন আমার জুনিয়র, উনারা দুজন নিয়ে যায় জাহাঙ্গীর, জাহাঙ্গীরকে নিয়ে যায়। আমি সাহেব বলতে আমি ভালো ফিল করছি না, হি ইজ নাথিং টু মি, আই এম সরি ফর দ্যাট। তো আমার যেন বলে আমার কলিগ এবং আমার দুইজন জুনিয়র উনাকে ওই ঘরে নিয়ে গেল। ওইখান থেকে সে সংবাদপত্রের কর্মীদেরকে বিভিন্ন রকম ইনফরমেশন দিতে থাকলো। এবং সংবাদপত্র, আমি যেহেতু সাংবাদিকতা করা মেয়ে এবং আমি জানি সাংবাদিকরা কি করে, আমার কাছ থেকে কোনো কিছু নেয়নি এবং আমাকে বলছে তুমি কোনো কথা বলবা না। এর মধ্যে ডিজিএফআই, এনএসআই সমস্ত কিছু লোকজন এসে ঘরের মধ্যে বোঝায়, কিন্তু আমাকে কারোর সাথেই ওরা কথা বলতে দিল না। আমাকে ডিরেকশন দিল, তুমি একদম চুপ থাকো, যা করার আমরা করব। আমি কথা বলতে চাই, আমি মিডিয়ার কাছে যেতে চাই। বলে না না না, এগুলো কিছু করো না, তুমি একদম চুপ থাকো, কোনো কিছু করবা না, আমরা সব দেখতেছি, তোমার চিন্তা করার কিছু নাই। ব্যাস গেল। আমি তখন বললাম যে আমি সেক্রেটারিতে, অ্যাডিশনাল সেক্রেটারি যাই, মনে হয় সেক্রেটারি স্যারের সাথে কথা বললো। আলী ইমাম মজুমদার ছিলেন সেই সময়। আলী ইমাম মজুমদার আমাকে, উনি আসলো, আসার পরে আমাকে বললো যে উনার পিএস কে বললো যে আমি ওর সাথে কথা বলবো, কাউকে ঘরে ঢুকতে দিবা না। আমি পিএস চলে যাওয়ার পরে আমাকে আলিমা মজুমদার বললো যে কারণ তুমি বসো। আমি যে স্যার আমি বসার মুডে নাই। তখন উনি আমাকে বললো যে তুমি আমার মা হইলে আসো, তুমি আমার বোন হইলে আসো, তুমি আমার মেয়ে হইলে আসো। দ্যাট ওয়াজ হিজ ওয়ার্ডস। আমি একদম ভার্বেটিম বলছি। আমি একটা মেয়ের বাবা, আমি একটা মেয়ের স্বামী, আমি একটা মেয়ের ছেলে। তোমার সাথে কি হয়েছে তুমি আমাকে সমস্ত কিছু খোলাসা করে বলো। আমি হজে যাব বা হজে যাচ্ছি, হোয়াট এভার মেবি, যে আমি তোমাকে প্রমিস করছি, তোমাকে আমি সম্পূর্ণ তোমার বিচার তোমাকে নিয়ে দিব। তখন আমি উনাকে একদম ইন ডিটেলস খুলে বললাম সমস্ত কিছু। স্যার মাথা নিচু করে বসলো, বসে বলে যে আমি তোমার কাছে অ্যাপোলজি চাচ্ছি। আমার কর্মকর্তাকে আমি কি যেন বলে কোন রকম সিকিউরিটি দিতে পারি নাই। আমি খুবই লজ্জিত। আমি আর কিছু কথা বলার আমার কোনো মুখ নাই তোমার কাছে। তবে হ্যাঁ, আমি তোমার কাছে প্রমিস করছি সে সর্বোচ্চ বিচার পাবে। এর কয়েকদিন পরে দেখলাম, সেটা আমি জানতাম না, যাওয়ার পরে আমি কিন্তু এরপরে যখন হয়ে গেল, তুমি ঠান্ডা হও, কাজ করো, আমি এখানে আছি, আমি তোমার সবকিছু পাহারার ব্যবস্থা করব, তোমাকে কেউ ডিস্টার্ব করবে না। আমি না স্যার আমার পাহারা লাগবে, আমার তো সামনে তো পুলিশ আছে। বলছে না তোমার মানসিক অবস্থা এখন অন্যরকম। আমি যে স্যার আমি এটা হ্যান্ডেল করতে পারবো, আমার উপরে আপনি বিশ্বাস রাখতে পারেন। কিন্তু তারপরে কি হলো আমি জানি না, আমার রুমে কাউকে আসতে দেওয়া হতো না, আমাকে কার সাথে কথা বলতে দিচ্ছে না। এমনকি আমার জনপ্রশাসনের যে সচিব আব্দুল সালাম খান স্যার, উনার সাথেও আমাকে কিন্তু দেখা করতে দেয়নি, আমাকে জানাতে দেয়নি যে কোথাও যাব না। আমার জয়েন্ট সেক্রেটারি আমাকে বললো তো আপনি আমার রুমে আসবেন না, আপনার যা ফাইল আপনি পুলিশকে দিয়ে বা আপনার কি জানি বলে পিয়নকে দিয়ে বা আপনার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে পাঠিয়ে দিবেন, আপনার আমার রুমে আসা দরকার নেই। তখন আমি তো অবাক হয়ে গেলাম, তাহলে আমি কাজ করবো কি করে এনি হাও। কিন্তু আমি নর্মাল থাকার চেষ্টা করলাম। নর্মাল থাকার পরে আমাকে জাহিদ স্যার আমাকে ডেকে নিয়ে গেল। আমি বলছি মঞ্জু তুমি যাই করো না কেন, তুমি কিন্তু এখানে বিচার পাবা না, এই দেশে এটা সংস্কৃতি না। একটু ভালো করে আমি সবাইকে বলছি, একজন অ্যাডিশনাল সেক্রেটারি আমাকে এই কথা বলছে, দিস ইজ নট দ্য কালচার ইন মাই কান্ট্রি টু গেট জাস্টিস। প্লিজ আপনারা শুনেন এবং অবস্থা বোঝার চেষ্টা করেন আমরা কোথায় আছি। তারপর সেখান থেকে আমি চলে আসলাম। 7 দিন আমি কাজ করছি,
এর মধ্যে আমি কোনো এক সময় আমি বলে ফেলেছিলাম যে আমার মেয়ে আমেরিকা অ্যাক্সিডেন্ট করেছে, সে ফার্মাসি পড়তো, রাতের বেলা ইন্টার্নশিপ করে বার হচ্ছে, একটা ড্রাঙ্ক ড্রাইভার তাকে হিট করে, পুলিশ তাকে কি যেন বলে তাকে দরজা ভেঙে উদ্ধার করে সেখানে বাবা, আমার হাজবেন্ড তখন আমেরিকাতে, ও তাকে টেক কেয়ার করছে। এবং সেন্ট লুইসে যেখানে সে মেয়েটা পড়তো সেখানকার বাঙালি কমিউনিটি, দে আর ভেরি গুড, তারাও আমার মেয়েকে অনেক টেক কেয়ার করতেছিল। কিন্তু আমাকে হঠাৎ একদিন ডেকে বললো যে আমাকে এটা জয়েন্ট সিটি বা এডিশনাল সিটি আমার ঠিক খেয়াল করছি না, আমার অনেক কিছুই আমি মনে করতে পারছি, আবার অনেক কিছুই এলোমেলো হচ্ছে এখন। আমি সরি। তো যাই হোক, আমি বললাম যে না স্যার, আমার যেতে লাগবে না, আমি তো মাত্র আমেরিকা থেকে আসছি, আমি এখন যেতে চাই না স্যার, কারণ আমার প্রমোশনের দরকার, আমার সমস্ত কিছু কাগজপত্র সব ঠিকঠাক করতে হবে, সে সব ঠিকঠাক করতে হবে। আমি যে তখন বলে যে তুমি একটা অ্যাপ্লিকেশন দিয়ে দাও, আমার মনে হয় তুমি এখানে আছো, মেয়েকে দেখলে তুমি এখানে গেলে একটু ভালো ফিল করবা। তারপরে আমি অ্যাপ্লিকেশন করলাম, যেহেতু আমি আই ওয়াজ কি জানি বলে ডিরেক্টেড আর কি জানি বলে, আমি অ্যাপ্লিকেশন করলাম, অ্যাপ্লিকেশন করার একদিনের মধ্যে জিও হয়ে গেল। আমাকে বললো যে তুমি যাও, দেখে আসো, ভালো লাগবে। ভালো লাগার পরে আমি কি যেন বলে ওখানে আমেরিকাতে গেলাম। এর মধ্যে আমি আমার প্রমোশনের সমস্ত কি জানি বলে, এটা কিন্তু ওদের একটা ট্রিক ছিল আমাকে ওই জায়গাটা থেকে সরায় ফেলার। আপনাদেরকে বুঝতে হবে, আমাকে এই জিনিসটা বলে 82 ব্যাচ আমি বলছি, ওরা আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক, দে আর ভেরি বন্ডেড, হেল্পিং ইচ আদার। কি যেন বলে, তখন আমাকে ট্রিকের মধ্যে পরে আমি চলে যাওয়ার আগে আমি আমার সমস্ত কিছু এত দ্রুত, তার আগে আমি আমার কি যেন এসিআর, আমার কি যেন বলে সমস্ত কিছু আমি ফাইল আপ করলাম, কারণ আমি আসার পর দেখলাম যে কম্পিউটার সিস্টেমে আমি একদমই নাই, মৃত, না আমার নাম আছে না আমার আইডি আছে, সমস্ত কিছু আমি আবার খুব দ্রুত বেগে, যেহেতু যতগুলো মিনিস্ট্রিতে আমি চাকরি করেছি, আমাকে মানুষগুলো এত সম্মান করে, এত ভালোবাসে, তারা নিজেরা উদ্যোগী হয়ে রাত পর্যন্ত কাজ করে আমার সমস্ত কিছু প্রিপেয়ার করেছে। আমি এসিআর সমস্ত কিছু আপডেটেড করে আমি জমা দিয়েছি, কিন্তু এত দ্রুত কাজগুলো করতে হয়েছে, আমার কাছে কোনো কপি নাই। আপনি হয়তো যে এখন দেখবেন যে আমার আবার সমস্ত কিছু আমার কম্পিউটার থেকে সমস্ত কিছু সরিয়ে ফেলা হয়েছে, আমি আপনাকে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো এনিহাও আমি আমেরিকায় চলে আসলাম। আমেরিকায় চলে আসার পরে বাচ্চাকে আমি দেখছি, করছি, আমি তখন দেখতে পাচ্ছি যে আমার ভিতরে কিছু একটা হয়ে যাচ্ছে, আমি তো ঘুমোতে পারছি না, নাইট মেয়ারের মতন। আস্তে আস্তে আমি আমার হাজবেন্ডকে বললাম যে ও তো একটু ভালো হয়ে যাচ্ছে, আমি বাসায় নিয়ে যাও আমাকে, আমি বাসায় যাব। আমার বাসা আমার মেয়ের বাসা থেকে 150 মাইল দূরে। আমি 150 মাইল দূরে আমি ক্যাম্পাসে চলে আসলাম। ক্যাম্পাসে চলে আসার পরে আমার নাইট মেয়ার শুরু হলো। আমি আসার পরে আমার ঘরে আরেকজন জার্নালিস্ট ছিল, যিনি ওখান থেকে কি যেন বলে পিএইচডি করছিলেন। আমি উনার সাথে এত দুর্ব্যবহার করি, চিন্তার বাইরে, উনি অনেক সিনিয়র, তাকে আমি আমার ঘর থেকে বের করে দিই। আমি কোনো পুরুষ সহ্য করতে পারতেছিলাম না, ভীষণ দুর্ব্যবহার করি। উনি গায়ের মধ্যে একটা গেঞ্জি আর গামছা গায়ে উনি বের হয়ে গেছে ঘর থেকে। আমি বলছি গেট আউট ফ্রম মাই আইস প্লিজ, নো মোর নো মোর। আমার হাজবেন্ডকেও আমি ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিলাম, আমি কাউকে ঢুকতে দিচ্ছিলাম না। ওনারা সবাই বের হয়ে গেল। তারপরে আমি সমস্ত ঘরের দরজা বন্ধ করে আমি দেখলাম যে লাইটটা সব বন্ধ করে একটা ঘরের একটা কোণার মধ্যে আমি বসে কাঁদতে শুরু করলাম। ওই অবস্থায় আমি ছিলাম 7 মাস। 7 মাস একটা বন্ধ ঘরে, উইদাউট একটা অন্ধকার রুমে। আমার হাজবেন্ডকে আমি যেখানে অ্যালাউ করি না, কাউকে আমি সহ্যই করতে পারতাম না। কেউ আমার বাসায় আসতে চাইলে আমার হাজবেন্ড বলতো যে ওর এখন থিসিসের ওর এডিটিং চলতেছে, প্লিজ ওকে ডিস্টার্ব করো না। কিন্তু আমার খাবার নাই, আমার কোনো কি যেন বলে ঘুম নাই, আমি সারাক্ষণ ওই রুমের মধ্যে। আমার হাজবেন্ড কিছু খাবার দাবার ঘরের দরজার বাইরে খুব সাবধানে রেখে দিয়ে যেত, আমি ইচ্ছে হলে কিছু পানি খাইতাম না। তারপরে আমার পেটের যন্ত্রণা শুরু হলো প্রচন্ড ভাবে, প্রচন্ড। তখন আমি হঠাৎ করে দেখি 1 বছর বাদে আমি দেখি যে আমি হাঁটতে পারি না, আমার হাত এবং পায়ের আঙ্গুলগুলো বেঁকায় গেছে। I became paralyzed. It was so tough. এবং ফাইব্রোমায়ালজিয়া, I was diagnosed with fibromyalgia, এবং আমি বিড়ালের মতন আমি হাঁটতাম। আমার হাজবেন্ড ইমিডিয়েটলি ডিপার্টমেন্টকে জানাইলো, ডিপার্টমেন্ট
তারা যে কি রকম ভাবে আমাকে সাহায্য করছে। আমার স্টুডেন্ট সেন্টার আমাকে এমন ভাবে সাহায্য করে, ইন্টেন্সিভ কেয়ারের মতন তারা আমার কি যেন বলে আমার ট্রিটমেন্টের ব্যবস্থা করলো। তারা ঔষধে, আমার কাউন্সেলিং এ 3 জন কি জানি বলে বোর্ড মেম্বার ছিল আমার কাউন্সেলিং এর জন্য। ওনারা ক্লিনিক্যাল সাইকোলজি প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং 2 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, একজন প্রফেসর। ওনারা বোর্ড করে আমাকে রেগুলার সপ্তাহে 2 দিন কাউন্সেলিং করতো। আমাকে ফিজিক্যাল থেরাপি দেওয়া হইতো 2 দিন, এবং আমার হাত পা পুরাটাই আমাকে ওয়্যাক্স করে রাখা হইতো, একটা মেশিনের ভিতরে চালানো হইতো, এবং আমাকে কি যেন বলে aqua থেরাপির মধ্যে 2 দিন করে রাখা হইতো। আমার তখন অবস্থা এত খারাপ যে ওদের অ্যাম্বুলেন্সে আমাকে যাতায়াত করতে হতো, এবং ওদের অবস্থা, ওরাই আমাকে সমস্ত কিছু করতো। আস্তে 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 আমি ভালো হচ্ছি। পরে আমার এদিকে হঠাৎ করে দেখি আমাকে জয়েনিং করার জন্য আমাকে চিঠি দিছে, যেগুলো আমি 1 মাস পরে পাচ্ছি। আমার বিরুদ্ধে, আমি যদি জয়েন না করি আমার বিরুদ্ধে ডিপি হবে। আমি বলছি যে আমি এরকম অসুস্থ, আমি তো নাড়াচাড়াই করতে পারতেছি না, আমি হুইল চেয়ারে, আমি কিভাবে যাব? তো বলে চিঠি দিয়ে লেখো যে তোমার এইরকম ট্রিটমেন্ট বাংলাদেশে নাই। বাংলাদেশে যতটুকু আমি জানি কোনো aqua থেরাপি এখনো পর্যন্ত হয় না বাংলাদেশে। আমি যতটুকু আমি জানি যে কোনো ওয়্যাক্সিং থেরাপি আমি জানি না আছে কিনা, আমি জানি না। আমি কোথায় যাবো আমি কিচ্ছুই জানি না। কিন্তু আমার ইন্টেন্সিভ তখন আমার ট্রিটমেন্ট চলছিল। এটা 3টা যখন চলে গেল, আস্তে আস্তে আমি ভালো হচ্ছি, আমি হাঁটতে পারি। তখন আমি ঢাকায় আসলাম 2010-এ। 2010-এ আসার পরে যেদিনই আমি আসলাম জয়নিং লেটার নিয়ে, তৎকালীন জনপ্রশাসনের সচিব ইকবাল মাহমুদ, আমি যখন বললাম, সাধারণত এটাই নিয়ম, বাইরে থেকে কেউ আসলে অফিসাররা সচিবের সাথে দেখা করে। আমি ঘরে ঢোকার সাথে সাথে আমাকে দেখে বলে, আপনি কামরুন নাহার বেগম না? আমি, স্যার। গেট আউট ফ্রম দিস রুম। আমি, স্যার আমি আপনার সাথে কথা বলবো। মানে আমাকে কথা সেন্টেন্স শেষ করতে দিচ্ছে না। উনি আমাকে জাস্ট কুকুর বিড়ালের মতন তাড়িয়ে দিলেন ওনার রুম। আই ডিড নট নো হোয়াট ওয়াজ মাই কি জানি বলে হিজ প্রবলেম অর মাই প্রবলেম। আই ডু নট নো হোয়াট আই ডিড। আমি বললাম যে স্যার আমি আপনার সাথে কথা বলছি, গেট আউট, ইউ মেড সাম মিস্টেকস অ্যান্ড ইউ হ্যাভ টু ফেস দ্য কি জানি বলে পানিশমেন্ট। তখন সেক্রেটারি স্যারের যে অধিদপ্তর লোকজন ছিল তারা আমাকে রেসপেক্ট করতেছে। তারা আমাকে বললো যে ম্যাডাম আপনি একটা জয়নিং লেটার দিয়ে এখানে রেখে যান, আমরা এটাকে রিসিভ করি, এবং এটা আপনার কাছে একটা কি যেন বলে দলিল হয়ে থাকবে। এন্ড আই ডিড ইট। এখন আমার কাছে আছে সেটা, আমি মনে হয় আপনাকে পাঠিয়েছি আমি কোনো। তো ওটা করার পরে কি জানি বলে যে না না আপনার কোনো ইয়ে পত্র নেওয়া হবে না। এর মধ্যে আমি দেখি হঠাৎ করে আইও চেঞ্জ হয়ে গেল। আমি যখন আসলাম, এটা মনে রকেট গতিতে আমার বিরুদ্ধে কেসটা আরো অগ্রসর করে দেওয়ার জন্য। কে এটা করতেছে, কারা করতেছে, কেন করতেছে, আমার কোনো আইডিয়া নাই। অবশ্যই জাহাঙ্গীরের সাপোর্ট যারা আছে তারাই করছে, এছাড়া তার কেউ করবে না। তখন আমি লেটারটা দিয়ে কি যেন বলে দিলাম, যখন এটা দেখি যে 2 সপ্তাহ পরে চেঞ্জ হয়ে গেল আইও চেঞ্জ হয়ে যাওয়ার পরে আমারই ব্যাচমেট। তো আমি যখন শুনলাম এটা, তখন কি জানি বলে দেখলাম যে সামারি চলে গেছে প্রাইম মিনিস্টার অ্যাপ্রুভালের জন্য। ডক্টর কামরুন, আইও মানে হচ্ছে সচিবালয়ের ভিতরে কোনো তদন্তকারী কর্মকর্তা? জি জি, এটা হচ্ছে আমার বিরুদ্ধে যে ডিপি হয়েছে সেই ডিপির যে ইনভেস্টিগেটিভ অফিসার আমার ব্যাচমেট পারভিন আক্তার এবং নাইমা হোসেন, 2 জন। আপনি কি ডিপি মানে কি? ডিপির ব্যাখ্যা দেন। ডিপার্টমেন্টাল প্রসিডিং। ডিপার্টমেন্টাল প্রসিডিং, জি বিভাগীয় তদন্ত যেটা চলছে, বিভাগীয় তদন্ত। সেই তদন্তের যিনি আইও তিনি পরিবর্তন হয়ে গেলেন। জি, আগে যিনি ছিলেন উনি পরিবর্তন হয়েছেন, তারপরে দিয়েছেন আমারই ব্যাচমেট একজনকে। তখন উনি মনে হয় জয়েন্ট সেক্রেটারি, তো উনাকে দিয়েছেন। তো যখন আসলো সামারি চলে গেল হঠাৎ করে। এর মধ্যে সে এত দ্রুত পিসি থেকে বাবুল মিয়া নামে যে সচিব ছিলেন, উনার কি জানি সিগনেচারের চিঠি চলে আসলো। এগুলো আমি চিঠিগুলো পরবর্তী পর্যায়ে পরে আমি পেয়েছি তথ্য আইনের অধিকারে। তারপরে যে আমাকে তারা সে অনুমতি দিছে যে তারা জনপ্রশাসনের সাথে একমত যে আমাকে ডিসমিসাল করে দিবে। তারপরে অসদাচরণ, আমি কি অসদাচরণ করলাম আমি এখনো পর্যন্ত জানি না।
তারপরে কি যেন বলে প্রাইম মিনিস্টারের কাছে গেল, তৎকালীন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, উনি লিখলেন যে একজন মহিলা কর্মকর্তা এত এমন ভাবে করতেছে যে তাকে কেন, সে বলতেছে সে অসুস্থ, তাকে কেন এত বড় পানিশমেন্ট দেওয়া হবে, ফাইল পুনরায় কি যেন বলে রিভিউ করা হোক, তারপরে আমার কাছে পাঠানো হোক। তখন আমি প্রায় পায়ে ধরার মতন আমি আমার কলিগকে বললাম যে আমি যে যোগদান করছি এর মধ্যে আমার এই জিনিসটা তুমি ফাইলে ঢুকায় দাও। আমার এত মানে লজ্জা লাগছিল এগুলো বলতে, কারণ আমার প্রমোশন ইজ মাই রাইট, এটা আমার কারোর কাছে ভিক্ষা চাওয়ার জিনিস না। আমি কি যে নিজেকে নিজেকে তৈরি করেছি আমার প্রমোশনের জন্য, ভালো সার্ভিস দেওয়ার জন্য দেশকে। রাপা, এটা আপনি কাকে বলছিলেন? আপনার জয়েনিং কোন কলিগকে বলছিলেন? আপনার জয়েনিং লেটার আমি বলেছি শামীম, আমি সরি পারভিন আক্তারকে। তো কি জন্য বললাম যে আমার এই জয়েনিং লেটারটা একটু ফাইলে ঢুকায় দাও। তা বলে যে না মঞ্জু, আমি পারবো না, তুমি আমাকে রিকোয়েস্ট করো না, আর আমাকে বদদুয়া দিও না, কারণ আমি যদি এটা করি আমার চাকরি থাকবে না, প্লিজ। আমি যে জয়েন করছি, আমার জয়েনিং লেটারটা দাও, আমি তো চলে আসছি, কেন আমার চাকরি খাবে, আমি তো জয়েন করছি। কিন্তু ওনারা দিল না দেওয়ার পরে ওইটা চলে গেল। চলে দেওয়ার পরে আমার কি জানি বলে মহামান্য কি যেন বলে মাননীয় প্রধানমন্ত্রী এখান থেকে আসলো, ওখান থেকে কি জানি বলে নিয়ে আসলো। যখন প্রধানমন্ত্রী ওইখানে যাচ্ছে সেই সময় আমি প্রধানমন্ত্রীর যে পিএস ছিল নজরুল ইসলাম স্যার, উনি কি জানি সচিব পর্যায়ের, তো উনাকে আমি বলছিলাম জিনিসটা, উনি আমাকে বললো যে কামনাহার আমি যতটুকু পারি আমি আপনারটা দেখবো, দ্যাট ইজ ভেরি বেসিক একটা প্রবলেম। কিন্তু অনেকদিন চেষ্টা করার পরে উনি একদিন আমাকে সবার সামনে, ওনার পিছনে প্রায় 30-40 জন লোক, আমি তখন কি জানি বলে প্রধানমন্ত্রীর কার্যালয়, উনি আমাকে হাত জোর করে বলল কামনাহার আমি ফেল করলাম, আমি মাফ চাচ্ছি, আপনার বিরুদ্ধে সিনিয়র এবং এমন কিছু মানুষ আছে যে তারা কোনো কিছুতেই আপনাকে কাজে ফিরতে দিবে না, আমি খুবই সরি, আমি মনে হয় ফেল করলাম, এটা আপনার ফেল না আমার ফেল বলে উনি তাড়াতাড়ি করে ওই জায়গাটা করলো। আমি করলাম, তখন আমাকে 2 জন লোকের নাম বললো, ওনার কি জানি বললে অ্যাসিস্ট্যান্ট, একজন মারা গেছেন, আরেকজন আছে, নাম বলে এখন আর আমি ওনাকে এম্বারাস করতে চাই না। তো এনিহাও এটা চলে গেল। তারপরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চলে আসলো, আমি ডিসমিসাল হয়ে যাওয়ার পরে আমার কেন জানি মনে হলো যে আমার ট্রাইব্যুনালে যাওয়া উচিত। তা আমি যখন ট্রাইব্যুনালে যাব, আমার ইমিডিয়েট আমি সরি আমার এক বোন আবার জুডিশিয়াল ক্যাডারে, তো উনি কি যেন বললো যে আমার একজন লয়ার আছে, আমি তোমাকে দিই, তুমি এটা ফেস করো। কিন্তু যখন ফেস করলাম আমাকে যে সেকেন্ড এটা চেঞ্জ হয়ে গেল, কি বলে এটাকে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের ফার্স্ট জাজ চেঞ্জ হয়ে গেল, সেকেন্ড জাজ যে আসলো সে বললো যে এত বেশি চাপ আমার উপর আসতেছে, আমি কোনো একটা অক্ষর পরিবর্তন করতে পারবো না। আমি তো কোনো দোষ করি নাই, কেন আমাকে হবে, আপনি এটা লিখেন বা কিছু, আমাকে তো এটা আপনি আমার কথা শোনেন বা কিছু, বলে না আমি কোনো এন্ট্রি দিতে পারবো না। তখন ওখানে আমার একজন বন্ধু ছিল, উনি ঢাকা ইউনিভার্সিটিতে ল থেকে পাশ করছে, আমি জার্নালিজম থেকে পাশ করছি। তো কি যেন বলে উনি আবার আমার হাজবেন্ডেরও বন্ধু, তো উনি ওনার বন্ধুকে বোঝায় আমাকে বাধ্যতামূলক অবসরের মধ্যে দিল। বাধ্যতামূলক অবসর দেওয়ার পরে যখন এটা হয়ে আসলো, সেই সময় আবার পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের সচিব হয়েছে ডক্টর কামাল আব্দুল নাসের। উনি প্রথম দিন থেকে আমাকে খালি জিজ্ঞেস করতো মঞ্জু তোমার সাথে কি হয়েছে। উনাকে আমি ডিপার্টমেন্ট থেকে চিনতাম, ঢাকা ইউনিভার্সিটিতে উনি আমাদের উপরের থেকে সমাজ কল্যাণ হয়তো পড়তেন উনি, এবং ওখানে আমাদের জার্নালিজম ডিপার্টমেন্টে সব রকম কি বলে এটাকে রাজনৈতিক পার্টির আড্ডা হইতো। তো সেখান থেকে আমি দেখতাম, আমার হাজবেন্ডের সাথেও খুব ভালো পরিচয়। তো আমার বলে দোস্ত তোমার কি হয়েছে, আমি বলছি যে না এটা এমন কিছু না, কারণ আমি ওনাকে বলতে চাই না। দ্যাট ডে ওয়ান উনি আমাকে জিজ্ঞেস করতেছে, এবং যখন উনার কাছে আমার এটা গেছে যে বাধ্যতামূলক অবসর, তখন উনি আমাকে জিজ্ঞেস করতেছে তুমি আমাকে বলো আমি বাধ্যতামূলক অবসরটা কাটাই, আমি তোমাকে আমার আন্ডারে কি জানি করে রাখি। আমি কেন আমি তোমার আন্ডারে থাকবো,
আমি একটু আর্গু করছি ওনার সাথে যে আমাকে যদি রাখতে হয় এখানে, আমাকে সম্পূর্ণ আমার সম্মান সহ, আমাকে যেন বলে আমার প্রমোশন সহ আমাকে ফেরত দাও, তাইলে আমি তোমার এখানে থাকবো। আমি কোনো জুনিয়রের আন্ডার কাজ করতে রাজি না। বলে না, ওটা তো সম্ভব না। আমি বলছি তোমার, তারপরে আবার জিজ্ঞেস করতেছে তোমার কি হয়েছে বলে। আমি বলছি কেন তুমি বারবার আমাকে যে কথা জিজ্ঞেস করো, আমি অনেকবার তোমাকে এটা আনসার দিচ্ছি। আই ডু নট নো হোয়াই হি ওয়াজ আস্কিং ভেরি অফটেন। তারপরে উনি আমাকে এর মধ্যে ওখানে অ্যাকর্ডিং টু জন্য বলে আমাদের যে অ্যাকাউন্ট সেকশন আছে, ডিভিশন আছে এজিতে, ওইখানকার এক অফিসারের সাথে আমি কথা বললাম, সিএও যে নাকি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিল করতো। উনি বললো যে ম্যাডাম আপনি তো 3 বছরে আরো বাড়তি টাকা পাবেন, কিন্তু যেটা ডক্টর কামাল আব্দুল নাসের আমাকে দেয় নাই, কারণ আমি উনার কথা শুনি নাই। তখন আমি বললাম যে আই ডু নট নিড এনি মানি, প্লিজ লেট মি গো, আই ওয়ান্ট টু বি এ ফ্রি বার্ড। আমি টায়ার্ড হয়ে গেছি এবং আমি শেষ হয়ে যাচ্ছি। আমার যে জীবনে আমার যে ঘটনা ঘটছে, এটা আমি একটা জীবন্ত লাশ। আমি হাঁটছি, খেলছি, কথা বলছি, হাসছি, বাট আই এম এ ডেড ম্যান ওয়াকিং, লাফিং এন্ড ডুইং হিজ এভরিডে চোরস। ওখান থেকে আমি গেলাম, শেষ হয়ে গেল। তারপরে গেল আমার টাকা উঠার পালা। এখন আমি যখন দেখলাম, এরপর আমি যতবার ঢাকায় গেছি প্রত্যেকটা বার আমি প্রত্যেকটা জায়গায় নক করেছি, প্রত্যেকটা আমার অ্যাডমিনিস্ট্রেশনে আমি যা জনপ্রশাসন এসছে, আমি তাদের নাম জানি বা না জানি, আমি যে আমি ওনাদের সাথে আমি এটা সমস্ত কিছু বলে আমি জিনিসটা আমার পেতে চেয়েছি, কিন্তু সবাই আমাকে বলে দেখি ব্যাপারটা কি হয়, কিন্তু কেউ ব্যাপারটা দেখে নাই, কেউ ব্যাপারটা দেখে নাই। এখন সেদিন আমি দেখলাম যে আমার ছেলেমেয়েরা 24 জুলাই এবং অগাস্টের পরে যে বৈষম্যহীন যে কোটা বিরোধী অভিযানে এবং বিপ্লব সাধন করলো, সেই সেম জিনিস ঘটলো আমার কি জানি বলে অফিসারদের প্রমোশনের ক্ষেত্রে। কোটায় আসছে, দুর্নীতিবাজ আসছে, যারা যাকে চিনে অফিসার 82 ব্যাচের আওয়ামী লীগের সময় বঞ্চিত হয়েছে, তারা আবার আওয়ামী লীগের বিএনপির সাথে মিলিত হয়ে বিএনপির লোকজন ওইখানে আছে, সবাই মিলে তারা নিজেরা ভাগাভাগি করে নিল। এবং এই কি যেন বলে, একটা কথা আপনাকে বলা হয়নি, এই জাহাঙ্গীর তার কিন্তু চাকরি চলে গেছিল, নট ফর মি। উত্তরা ষড়যন্ত্রের কারণে বিএনপির নেতা হিসাবে তাকে বাধ্যতামূলক অবসর দেয়া হয়। দিস ইজ নট ফর মি। তারও প্রমোশন হয়, সেও সচিব হয়। এটা দেখার পর আমি প্রচন্ড আমার কষ্ট হচ্ছিল যে এইরকম একটা ক্রিমিনালকে কিভাবে তার যখন এত বড় প্রমোশন দেয়া হয়। এই ক্রিমিনালের এগেইনস্টে ডিপার্টমেন্টাল প্রসিডিং করে আরেকজন জনপ্রশাসনের সচিব মুসলিউদ্দিন আহমেদ। সেই ডিপার্টমেন্টাল প্রসিডিং যাতে না হয় সেই জন্য সে আবার রিট করে হাইকোর্টে, যে রিট এখনো চলমান। এটা আমি জানি না কোন আইনে আছে যে রিট থাকা অবস্থায় কারো প্রমোশন হয়, সেটা রিজলভ না হয়ে। আমি অত্যন্ত দুঃখের সাথে জিনিসটা জানাচ্ছি। আমাদের সেক্রেটারিয়েটের ভিতরে এই জিনিসগুলো যদি ঘটে, তাহলে বাইরের বা আমার দেশ কিভাবে চলবে বিভিন্ন ক্ষেত্রে, আমি এটার জবাব চাই। আপা, এই যে আপনি যদি একটু বলেন যে আলী ইমাম মজুমদার তখন আপনাকে এত আশ্বাস দিল, পরবর্তীতে উনি কি করলেন? আসলে উনি আর কিছু করলেন বা আর কে দিনের মধ্যেই, আমি সরি, আর কে বাধা দিচ্ছিল? আর কে পরবর্তীতে 2-3 দিনের মধ্যেই উনি কিন্তু তরিকুল ইসলাম এবং জাহিদ হোসেনের নেতৃত্বে একটা ইন্টারনাল তদন্ত কমিটি করলো। ইন্টারনাল তদন্ত কমিটিতে কিন্তু সে কি যেন বলে প্রমাণ হয়েছে যে সে অন্যায় করছে। মতিয়ার রহমান স্যারের কথা বললাম, উনার কাছে আমার কলিগ কাজী রওশন আক্তার এবং সৈয়দা সালমা জাফরিন তাদের সামনে সে স্বীকার করছে যে হ্যাঁ আমি অন্যায় করছি, এবং সে অন্যায়টা আবার ইন্টারনাল যে তদন্ত কমিটি হয়েছে সেখানেও তারা পাইছে, কিন্তু কোন রকম তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয় নাই। এই জায়গাটায় পরবর্তী পর্যায়ে যে আওয়ামী লীগের যে জনতার মঞ্চ করছিল, যে আওয়ামী লীগ 82 ব্যাচের যে কি যেন বলে অফিসার আবু আলম শহীদ খান, উনি পরবর্তী পর্যায়ে আমার কাছে এসে আমাকে বলে যে মঞ্জু তুমি, উনি আমার ডিপার্টমেন্টে, তুমি জাহাঙ্গীরের বিরুদ্ধে তুমি অভিযোগটা উঠায় নাও। আমি বলছি ও যদি কবরে যায় আমি ওকে চেস করব। তার ওয়াইফ এখানে ওনার সামনে ছিল, তার সামনে আমি কথাটা বলছি।
কিন্তু তার বিরুদ্ধে কোনো রকম অ্যাকশনে কেউই যায় নাই। এটি একটু নিজেদের ব্যাপারে আমার মনে হয় তাদের হোলটা এবং তাদের কি যেন বলে বন্ডিংটা খুব স্ট্রং, সেটা আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক। আমাকে কি যেন বলে কিছু সাংবাদিক আমাকে কি যেন বলে ফোর্স করছে যাতে আমি এটা থেকে সরে আসি। আমাকে কিছু অনেক প্রশাসনিক কর্মকর্তা, আমি সরি উঁচু লেভেলের কর্মকর্তা আমাকে বলছে তুমি এসবের মধ্যে যেও না, শুধু শুধু নিজের কি জানি বলে এটা হারাবা। এবং আমাকে যখন রিট হয় আমি ওই রিটের পার্ট হই, এবং তার ভাই এটিএম জাহাঙ্গীর, এটিএম আলমগীর বিএনপির এমপি ছিলেন, উনি আমাকে বলছে আমাকে যদি হাইকোর্টে দেখা যায় আমার লাশ পড়বে। আমি এরকম আমাকে মেরে ফেলার আমি হুমকি পেয়েছি। তো এখন ডক্টর কামরুন নাহার, ধরেন আমি যদি হিসাব করি যে 2008 সালের ঘটনা, 17 বছরে সচিবালয়ের থেকে আপনি কোনো প্রতিকার পান নাই, এবং আপনি 2011 সালে যে এফআইআর করেছেন তারপর থেকেও 14 বছর, সেই 14 বছরে আপনি কোনো প্রতিকার পান নাই। এবং আপনি বলছেন যে হাইকোর্টে এখনো সেই রিটটি এখনো সজীব আছে, সেই রিটটি এখনো অ্যাক্টিভ, অর্থাৎ স্থগিত আছে কিন্তু রিটটি অ্যাক্টিভ। তো এই যে বর্তমান যে পরিবর্তন, এই পরিবর্তনের পরে আপনি আমাকে বলেছেন যে আপনি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে চিঠি পাঠিয়েছেন, আপনি প্রশাসনের সকল পর্যায়ে আপনি এর প্রতিকার চেয়ে এবং আপনার যে চাকরি যেভাবে আপনাকে অপসারণ করা হয়েছে সেই বিষয়টি নিয়ে আপনি চিঠি পাঠিয়েছেন। তো তার কোনো আপনি রেজাল্ট পেয়েছেন কিনা, বা এই না, আমার সাথে কেউ কোনো যোগাযোগ করেনি। আমি আলী ইমাম মজুমদার স্যারের সাথে যোগাযোগ করেছি। আলী ইমাম মজুমদার বলছে যে কামরুন নাহার, আমি সরি, আমার এখন কোনো হাত নেই, আমি কিছু করতে পারি, আপনি চলে যাওয়ার পরে তো আমি রিটায়ারমেন্টে চলে গেলাম না। কথাটা সত্যি না। উনি যখন ইন্টারিম ডিপার্টমেন্টাল প্রসেস কি জানি বলে তদন্ত কমিটিটা করে, সেই সময় উনি ওইখানে, এবং কমিটিতে কিন্তু দেখা হয় যে সে অন্যায় করেছে এবং তার এই অন্যায়টা কিন্তু কি জানি বলে প্রমাণিত। কোনো রকম অ্যাকশন কিন্তু নেওয়া হয়নি। তারপরে যখন আমি স্যারকে বললাম, স্যার বলে দেখি আমি কি করতে পারি, কিন্তু পরে স্যার আমার টেলিফোন ধরা বন্ধ করে দিল। তারপরে আমি বিভিন্ন জনের সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করেছি। আমি কি জানি বলে মাননীয় প্রধান উপদেষ্টা কি যেন বলে ডক্টর ইউনূসের স্যারের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। মাননীয় আমাদের যে প্রধান কি, এটার নাম কি, আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি স্যার, ওনার সাথেও যোগাযোগ করার চেষ্টা করেছি, আমি পাইনি। উনি হয়তো জানেন না যে আমি ফোন করেছি, বলছি যে স্যার অনেক বিজি আছে, আমি ওনার সাথে যোগাযোগ করতে পারিনি। কিন্তু ওনার এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার যে ওনার যে একান্ত সচিব চু আছে, তার কাছে আমি চিঠি পাঠিয়েছি, আমি প্রিন্সিপাল সেক্রেটারির কাছে চিঠি পাঠিয়েছি, জনপ্রশাসন সচিবের কাছে 2টো চিঠি পাঠিয়েছি। জনপ্রশাসন সচিবের কাছে যখন আমি ফোন করতে যাব, তখন আমার কিছু কলিগ বললো যে এখন এসব করে লাভ নাই, কারণ তোমার এগুলো এখন আর কেউ ধরবে না, ইটস অলরেডি ডান, ইউ আর গন কেস। কারণ আমি টাইমলাইন জানতাম না যে 30শে সেপ্টেম্বরের মধ্যে এটা জমা দিতে হবে। যেহেতু আমি বাইরে থাকি, আমাকে কেউ বলেও না, জানিও না, আর আমারটা হয়ও না। কিন্তু যখন আমি জানলাম, আর আমি পুরো জিনিসটা আমি জানাতে চেয়েছি, সেই জন্য এই জিনিসটা করার সময়ও আমার কিন্তু ব্যাকফ্ল্যাশ হচ্ছিল, আবার হ্যাঁ ফ্ল্যাশব্যাক হচ্ছিল, যে যেখানে আমি বারবার আমাকে এটা করতে মানে এটা সময় লাগলো। আমি আপনাকে বললাম যে যারা এই ধরনের পোস্ট ট্রমাটিক ডিসঅর্ডার সিনড্রোমে পড়ে, তারা কিন্তু সারা জীবনের জন্য যদি প্রপার কাউন্সেলিং না পায়, ট্রিটমেন্ট না পায়, তারা কিন্তু একটা জীবন্ত লাশের মতন হয়ে যায়। আমি তো জীবন্ত লাশ অতটা হই নাই, কিন্তু এখনো যতটা আছি, আমি কিন্তু সম্পূর্ণভাবে এখনো পর্যন্ত আমি বলতে পারবো না যে আমি সুস্থ। যখন এই ধরনের জিনিস দেখি, আজকে গত কয়েকদিন ধরে দেখছি বাংলাদেশে ধর্ষণ, হত্যা এত বেশি বাড়ছে, এগুলো আবার আমার মাথার মধ্যে আবার সমস্ত কিছু, এবং আমার মনে হচ্ছে আমি সেই সিচুয়েশনের মধ্যে আমি আবার আছি। এখন আপা ধরেন বাংলাদেশের সচিবালয়ের প্রতিটা মন্ত্রণালয়ে কিন্তু আপনার আচরণ বিধিমালা আছে, যৌন নিপীড়ন বিষয়ক সেল আছে। এই জায়গাগুলো সতর্ক করার জন্য অনেক রকমের কথা আমরা শুনি। পাশাপাশি ধরেন আজ থেকে 17 বছর আগের যে ঘটনা আমি যদি বলি, 17 বছর আগে কিন্তু আমাদের সচিবালয় বা বিষয়গুলো অনেক রক্ষণশীল থাকার কথা ছিল।
সেখানে এই ঘটনা ঘটছে। তো বর্তমান সময়ে কি আপনি কোনো খবর পান ভিতরে কি হয়? আপনার জুনিয়ররা কিছু বলে আমি আপনাকে? আমার মেয়েরা আমরা যে কতটুকু অসহায়, হ্যাঁ, কি যেন বলে, হ্যাঁ সেল আছে, আইন আছে, কিন্তু আইনের কোনো প্রয়োগ নাই, শুধু সাদা কালো কালিতে লিখা। একটা দিনও দেখাইতে পারবেন না যে আমি যখন আমার সাথে ঘটনা ঘটে তার সেকেন্ড ডেতে 300 থেকে 400 থার্ড এবং ফোর্থ ক্লাস মহিলা আমার রুমে আসে। তার মধ্যে কিছু হিন্দু মহিলা ছিল যারা আমাকে গড় হয়ে প্রণাম করে, সাষ্টাঙ্গে প্রণাম যাকে বলে, যে ম্যাডাম আপনি যে কাজটা করছেন এই জন্য আমরা আগামী 1 বছর সুস্থ থাকবো। কেন বললো আমাকে এই কথা? কেন? এই সচিবালয়ের ভেতরে কি ঘটছে, মেয়েরা কিভাবে আছে, তারা কি সুরক্ষিত? না, সুরক্ষিত না। সুরক্ষিত থাকতে চাইলেও পারে না। আমি যখন আমার সাথে যখন কাজটা হয়, আমি যখন তরিকুল ইসলাম স্যারকে কথাটা বলে আসি, তখন 2 জন অফিসার, মহিলা অফিসার, তারা এখন অনেক অনেক উঁচু পদে, তাদের নামটা বলতে চাচ্ছি না, তারা আমাকে বলে যে ম্যাডাম আপনি বাসায় যাবেন। আমি বলছি কেন বাসায় যাবেন, তো কোথায় যাব? বলে আপনাকে তারেক ভাই ঘরে নিবে। আমার কাছে জিনিসগুলো অবিশ্বাস্য লাগছিল যে এরা এত, আমরা মনে করতাম যে মহিলারা পড়ালেখা করলে তাদের ফিনান্সিয়ালি তারা যখন কি জানি বলে একটা বেস পেয়ে যায় তারা এম্পাওয়ার্ড হয়, কিন্তু তারা কি আসলে এম্পাওয়ার্ড? তারা কেন আমাকে বলছিল যে আমি ঘরে যেতে পারবো না, আমার হাজবেন্ড আমাকে নিবে কিনা? সে বলছিল আমার শ্বশুর, আমার স্বামী কিন্তু আমাকে ঘরে ঢুকতে দিত না। আরেকজন বলছে সেম আমারও, আপনার হাজবেন্ড অনেক ভালো। হোয়াট ডাজ ইট মিন? আপনি তাহলে দেখেন, আপনি বিশ্লেষণ করেন, ইউ আর জার্নালিস্ট টু, যে কি করছে। শুধু উঁচু পর্যায়ে নিচু পর্যায়ে না, প্রত্যেকটা ক্ষেত্রে আপনি যদি বলেন, আমি বলবো মানে কয়টা কক্ষ বলবো আমি জানি না, এভরি 3-4 কক্ষের মধ্যে মিনিমাম 1 ইউ উইল গেট দ্য প্রেডিটরস, ইউ উইল গেট দ্য প্রেডিটরস। মেন্টালি বলেন, ফিজিক্যালি বলেন, যেভাবে বলেন, ইউ উইল গেট দেম। এবং আপা বাইরে তো আছেই। আমি আবার দর্শকদেরকে একটা বিষয় একটু দেখাতে চাই। দর্শক, আমরা আপাকে অর্থাৎ ডক্টর কামরুন নাহার বেগমকে, যিনি যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত, সেই একেএম জাহাঙ্গীর এখন কিন্তু বেশ হুজুর। আমরা যদি তার ফেসবুক প্রোফাইলে যদি ঢুকি, দেখেন একেবারে হুজুর হয়ে গেছে। আবার সে প্রোফাইলও লাল করছে, হুজুর সেজে সে তার বিভিন্ন পোস্টে আপনারা যদি দেখেন, আমি দেখলাম তার পোস্টগুলো, বিভিন্ন রকমের ধর্ম সংক্রান্ত পোস্ট আছে, বিএনপির ব্যাপারে নানা রকমের ইতিবাচক পোস্ট সে দিয়ে রাখছে। এবং আমি তার পজিশন দেখছিলাম, এখন তার পজিশন হচ্ছে ডিরেক্টর জেনারেল, ডিপার্টমেন্ট অফ রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন, ঢাকা, বাংলাদেশ। জানুয়ারির 2024 থেকে তার এই পজিশনটি সেখানে আছে, আমরা যেটা দেখছিলাম। তো এই যে অবস্থাটা, এবং সে এখানে লিখছে যে তার অধীনে 200 জন কর্মকর্তা কর্মচারী কাজ করে। তো এই একেএম জাহাঙ্গীর কি করে এখনো বহাল তবিয়তে থাকে, বা এই একেএম জাহাঙ্গীরকে যারা রক্ষা করেছে সেই সচিবালয়ের এই যে গালভরা, আমরা অনেকের ছবি দেখালাম যে আলিমা মজুমদার কিন্তু এখন উপদেষ্টা। আমরা যদি দেখি এই যে আবু আলম শহীদ খান ব্যাপক দাপুটে সচিব ছিলেন। তারপরে ধরেন এই যে ডক্টর কামাল আবু নাসের চৌধুরী, তিনি কিন্তু আরেক প্রভাবশালী লোক ছিলেন হাসিনার পুরো আমলে, নানা রকমের লুটপাট সহ বহু অকর্মের সঙ্গে যুক্ত এই লোক। তারপরে এই যে ইকবাল আহমেদ, এই আরেক ধরেন ক্ষমতাধর ব্যক্তি। তো এদের চেহারা আপনারা বুঝতে পারছেন যে এবং এর বাইরেও আমি যেটি বুঝলাম আপা আপনার কথায়, যে আপনি অনেকের কথা আপনি হয়তো ভুলে গেছেন, বা অনেকের কথা আপনি সামনে আনতে চাচ্ছেন না। তো আপনি কত বছর কাজ করেছেন সরকারি কর্মকর্তা হিসেবে? 85 BCS এ জয়েন করে আপনি কত বছর কাজ করলেন? আমি সব মিলে ধরেন আমার স্টাডি লিভ নিয়ে আমি ডিরেক্ট মানে কাজ করেছি। আমি ধরেন কি যেন বলে 14 বছরের মতন, আর আমি বাইরে ছিলাম, সবকিছু মিলাই আমার হবে 22 সামথিং, 22 বছর। সবকিছু, হ্যাঁ। এবং আমি 22 বছরে আপনার যে এসিআর, আপনার যে অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট, বা আপনার নামে কোনো অভিযোগ বা না, কিছু না?
একদমই না। কিন্তু আমার এসসিআর গুলা আমাকে জোগাড় করা দরকার ছিল, যদিও স্টাডি লিভে আমার এসসিআর এর প্রয়োজন হয় না, লিএনএও প্রয়োজন হয় না, কিন্তু তারপরে আমাকে বলা হয়েছে আনার জন্য। আমি খুবই দ্রুত বেগে আমি কাজগুলা করতে পারছি, জমা দিছি। কিন্তু এগুলা আপনি একটাও এখন আপনি খুঁজে পাবেন না। আমি এত দ্রুত কাজগুলা করছি যে আমার কাছে কিন্তু কোনো ফটোকপি নাই। এবং আপনি আমার কম্পিউটারে যান, একবার আমাকে যেমন মেরে ফেলছিল আমার কম্পিউটারে, যে আমাকে বারবার আমার কম্পিউটারে যে ইনচার্জ ছিল তার সাথে সে অনেক রেগে গেছিল, আমার সাথে খারাপ ব্যবহার করছে, যে আপনি কোথাকার অফিসার, যে আপনি এখানে নাম, আপনার তো আইডি নাম্বারও নাই, আইডি নাম্বার না। তখন আমি আমার যেখানে আমি চাকরি করেছি সেখান থেকে কিছু লোকজন নিয়ে যায়, তারা বলছে যে উনি আমাদের অফিসার, 85 ব্যাচের অফিসার। তো আপনার এখন দাবি কি? আপনি এখন কি চাচ্ছেন ডক্টর ইউনূস সরকারের কাছে? আপনি কি প্রতিকার চান, কি বিচার চান, কি চান আপনি আপনার জায়গা থেকে? আমি তার আগে আমি আপনাকে একটা কথা আমি বলতে ভুলে গেছি। যখন আমি কি যেন বলে বাংলাদেশ আমেরিকা ফিরে আসি, 1 মাসের মধ্যে আমি 2টো ফোন পাই, 2টো মেয়ের ফোন পাই। এবং ফোনগুলো তারা আমাকে বলছে, আমি আপনাদেরকে দুইজনই একই কথা বললো, যে আমি আপনাকে ফোনে জানাচ্ছি, আমি এরপরে কিন্তু আমাকে কষ্ট করে আপনি যোগাযোগ করবেন না, অনুগ্রহ করে। দুইজনই কাঁদতেছিল, তারা বলতেছিল, ম্যাডাম আপনার জন্য সারা জীবন আমাদের দোয়া, আপনি যা করছেন, কিন্তু আমাদের সাথে যা হয়েছে আমরা ঢাকায় থাকতে পারি নাই। মানে ওনারা জাহাঙ্গীরের আন্ডারে চাকরি করতো। আমি সরি, আমি সাহেব বলতে পারতেছি, আমি খুবই সরি। ওই কি জানি বলে, এইরকম দানবকে কি আমি স্যার বলতে পারবো না, কি যেন বলে উনাকে। ওরা বলছে যে আমরা এমন ভাবে নির্যাতিত হয়েছি, আমরা চাকরি ছাড়তে বাধ্য হয়েছি। একটা লোক যখন প্রকাশ্য দিবালোকে সচিবালয়ের মধ্যে এইভাবে তার কি জানি বলে নোংরামি করতে পারে, এত চূড়ান্ত পর্যায়ের নোংরামি, তাদেরকে আলেম সমাজে বলুক কি শাস্তি দেওয়া যায়, আমার নীতি নির্ধারক মানুষও বলুক কি শাস্তি দেওয়া যায়, প্রকাশ্য দিবালোকে। এবং আমাদের দেশে কোনো বিচারহীনতার জন্য আজকে এত কিছু ঘটে যাচ্ছে, কোনো কাজ নাই, বিচারহীনতার জন্য তারা হচ্ছে। এই মুহূর্তে আপনার দাবি কি? আপনি কি চাচ্ছেন? আমি এই মুহূর্তে চাচ্ছি যে আমার মামলার দ্রুত নিষ্পত্তি হোক, আমাকে যে অন্যায়ভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে সেটা রিইনস্টিটিউট করা হোক। কারণ এটা আমার অধিকার, আমি কারো কাছ থেকে ভিক্ষা চাই না, কারো অনুগ্রহ চাই না। এবং যে অপরাধী 2008 সালে আমার সাথে জঘন্য কাজ করছে, তাকে সর্বোচ্চ পর্যায়ে কঠোরতম শাস্তি দেয়া হোক, সর্বোচ্চ পর্যায়ে। কিন্তু তাকে কি যেন বলে রিওয়ার্ড করা হয়েছে। আমি আমার নীতি নির্ধারকদের প্রতি আমি বলবো, আপনারা দয়া করে যদি এই অন্যায় একটু চিন্তা করেন, এই অন্যায় যদি আপনার মেয়ে, বোন, স্ত্রীর সাথে ঘটতো, তাহলে কি আপনারা এভাবে নিশ্চুপ থাকতেন? হবে না যে কারোর সাথে, এটা আমরা কেউ বলতে পারি না কখন কে কার ভিকটিম হয়ে যায়। কোনো অপরাধীর দোষ প্রমাণিত হওয়ার পর শাস্তি পায় না, তা সাধারণ মানুষ আইনকে কিভাবে সম্মান করবে আমাকে বলেন? আমাদের নারীদের কর্মস্থল, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, আদালত যদি নিরাপদ না হয়, আমরা কিভাবে ন্যায় বিচারের কথা বলবো? আমি চাই এই সাক্ষাৎকারের মাধ্যমে যতজন আছে, আমার দেশের নীতি নির্ধারক বলেন, সাধারণ মানুষ বলেন, ছাত্র ছাত্রী, গৃহিণী, ছেলে মেয়ে যত আছে, আমি আপনাকে বললাম যে প্রান্তিক পর্যায় থেকে সবার প্রতিবাদ এবং কি জানি বলে কণ্ঠস্বর মুখর হয়ে উঠুক। আর প্রত্যেক দিন যে যৌন হেনস্থার শিকার হচ্ছে, বেশিরভাগ নারী সমাজে প্রতিক্রিয়া বিচারহীনতার কারণে চুপ থাকে। আমি একটু চুপ করে যেতাম, তাহলে এই অপরাধী আরো অনেক নারীর জীবনে সর্বনাশ করতো। এই দানবকে কিন্তু আমি ঠেকাইছি, এ কিন্তু আরো অনেক খারাপ কাজ করে আসছে। আমি চূড়ান্ত ভাবে বিশ্বাস করি, অ্যাজ এ কাউন্সিলর আমি চূড়ান্ত ভাবে বিশ্বাস করি। আমি বলি মেয়েদেরকে তোমরা আওয়াজ তোলো না। তবে আসলে ঠেকানো গেছে কিনা আমি জানি না, কারণ তার যে বন্ধু বান্ধবদের যে সহযোগিতা এবং তার যে পজিশন, সে পজিশন থেকে সে এখনো বহাল তবিয়তে আছে। তবে আপনি আমার সঙ্গে আজকে কথা বলেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমরা আশা করি এই বিষয়টি নিয়ে কাজ হবে। নিশ্চয়ই আমরা এর একটি পর্যবেক্ষণে রাখবো। এবং দর্শক, আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের কাছে অনুরোধ, সচিবালয়ে যারা কর্মরত আছেন, আমাদের দেশে আসলে টেলিভিশন মিডিয়া বা চলচ্চিত্রে যারা কাজ করেন, তাদেরকে নিয়ে নানা রকমের গল্পগুজব ছড়ায়,
নানা রকমের বিষয় সামনে আসছে, যেহেতু তাদেরকে দেখা যায় তারা একটু গ্ল্যামার ওয়ার্ল্ডে কাজ করেন, কিন্তু এর বাইরে আমাদের প্রশাসনে, আমাদের বেসরকারি বিভিন্ন সেক্টরে, ব্যাংকিং সেক্টরে থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যেভাবে নারীরা নিপীড়িত হয়। আপনারা দেখছেন ডক্টর কামরুন্নাহার বেগম একজন প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হয়েও প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা তাকে কিভাবে বরখাস্ত করেছে, তিনি বিচার পান নাই, এত বছর ধরে তিনি মানসিক ট্রমায় ভুগছেন, তিনি শারীরিকভাবে কি বলবো প্যারালাইজড হয়ে গিয়েছিলেন। তার কাছ থেকে শুনলেন এবং আমরা আশা করি যে বিভিন্ন পর্যায়ে যারা আছেন তারা এ ব্যাপারে আরো সোচ্চার হবেন, যেমনটি ডক্টর কামরুন্নাহার বেগম বলছিলেন। আপা, আপনাকে আবারও ধন্যবাদ। নিশ্চয়ই আমরা আপনার এই ঘটনাটি আমরা ফলো আপে রাখবো। ডক্টর ইউনূস সহ আর ঊর্ধ্বতন পর্যায়ে আমরা যোগাযোগ করবো। আমরা দেখতে চাই যে আসলে শেষ কোথায় হয়, কে কত বড় ক্ষমতাবান, এটি বোধহয় দেখার একটি সময়, এখন সুবর্ণ সময় আমরা পার করছি। আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডক্টর কনক সারওয়ার, আপনাকে অনেক ধন্যবাদ। আমার যারা দেখছেন শুনছেন সবাইকে আমার সালাম, এবং ডক্টর কনক স্যার আপনাকে আবারও কৃতজ্ঞতা যে আপনি এটা আমার সাথে কথা বলেছেন এবং আমি মানুষকে আপনার মাধ্যমে জানাতে পেরেছি। অশেষ কৃতজ্ঞতা। সবাই ভালো থাকবেন। রামাদানুল মুবারক সবার জন্য। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ যে অনুষ্ঠান শুনলেন, নিশ্চয়ই আপনারা এই আলোচনা মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন। আমরা বাংলাদেশের প্রশাসন সহ সকল পর্যায়ে যারা যেসব নারীরা যৌন নিপীড়নের শিকার হচ্ছেন, নানাভাবে প্রলোভনের শিকার হচ্ছেন, নানা মানসিক চাপে আছেন, আমি অনুরোধ করবো আপনারা সোচ্চার হন। আপনারা প্রয়োজনে আপনারা যারা কথা বলতে চান দয়া করে আমাকে ইমেল করুন konoksarawar@gmail.com। নিশ্চয়ই আমরা সেই বক্তব্য আমরা তুলে ধরবো, কারণ আমরা নারী দিবস যাবে আসবে, একটি দুর্ঘটনা ঘটবে, একটি ঘটনা ঘটবে, তারপরে নারী অধিকার নিয়ে নানা রকমের সোচ্চার হবেন। যারা সোচ্চার হবেন, যারা ভারী ভারী কথা বলবেন, তারাই আবার এই ঘটনার সঙ্গে যুক্ত অপরাধীদেরকে রক্ষা করবেন। এটি কখনোই মেনে নেওয়া যাবে না। আমি মনে করি ডক্টর আলী ইমাম মজুমদারের আজকেই পদত্যাগ করা উচিত, তাকে গ্রেপ্তার করা উচিত, এবং যাদের নাম এসেছে আবু আলম শহীদ খান থেকে শুরু করে কামাল নাসের চৌধুরী, ইকবাল মাহমুদ, প্রত্যেককে গ্রেপ্তার করা উচিত এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার প্রচেষ্টার জন্য। পাশাপাশি জাহাঙ্গীরকে আমি তো মনে করি আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে তাকে আইনের আওতায় আনা উচিত, এবং ডক্টর কামরুন্নাহার বেগমকে পূর্ণ সম্মান সহ তার চাকরির ফিরিয়ে দেওয়া সম্ভব না হলেও তাকে পূর্ণ সম্মান দিয়ে তাকে যে অপমান করা হয়েছে তার একটি ক্ষতিপূরণের ব্যবস্থা করা হোক। এবং আমরা আবারও আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি, আপনারা সোচ্চার হন। যদিও আমি জানি না এই সরকারের আমলে সোচ্চার হয়ে কতটুকু কি হবে। ইতিমধ্যে আমার চ্যানেলে আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মঞ্জু মনোয়ারা আরেক কর্মকর্তার একটি সাক্ষাৎকার প্রচার করেছিলাম, এবং তিনি যাকে সরাসরি অভিযুক্ত করেছিলেন তাকে যৌন নিপীড়নের জন্য, তাকে হয়রানি করার জন্য, সেই সালাউদ্দিন নোমান চৌধুরীকে কিন্তু নিউ ইয়র্কের জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি হিসেবে এই সরকারই পাঠিয়ে দিয়েছে। অর্থাৎ এখনো একটি বিশাল চক্র এই সরকারের মধ্যেই কাজ করছে। আমরা আশা করি ডক্টর ইউনূস এই বিষয়টিতে একটু মনোযোগ দেবেন, কারণ তিনি যদি মনোযোগ না দেন তিনি বিপদগ্রস্ত হবেন। দর্শক, ভালো থাকুন। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন। আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে দেখতে পেরেছেন। মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আপডেট ভিডিও পেতে চাইলে 9-10 মিনিটের চোখ রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।